সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে, দেশে অথবা দেশের বাহির থেকে, যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি রানা, KH রানা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। KHR ক্রিয়েটিভ স্টুডিও নিবেদিত নিশি গল্পের তৃতীয় পর্বে। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাব খুলনার বন্ধু নিলয় মজুমদারের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্করতম ভৌতিক বাস্তব ঘটনা। আজকের গল্পের টাইটেল কালীপুজোর অমাবস্যার এক ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি এখনো ভুলতে পারিনি। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে নিলয় মজুমদারের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি শুনলে আপনাদের খানিক সময়ের জন্য হলেও মনে হবে যে অমাবস্যার গভীর অন্ধকার রাতে আপনি জনমানব শূন্য এক বিরান মাঠ ও জঙ্গলের মধ্যে দিয়ে একা একা বাড়ি ফিরছেন। গল্পটি শুনে খুলনার বন্ধু নিলয়কে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। চলুন বন্ধুরা, গল্প শুরু করা যাক। সুপ্রিয় বন্ধুগণ, আমার সালাম নেবেন, শুভেচ্ছা নেবেন। আমি আপনাদের খুলনার বন্ধু নিলয় মজুমদার বলছি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের গল্প বা ঘটনা শোনাব। আর এই গল্পের কোনো অংশেই কাল্পনিক নয়, সম্পূর্ণ আমার জীবনে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। বন্ধুরা, তখন আমার বয়স ছিল 12 কিংবা 13। আমি মা বাবার সাথে খুলনা শহরের অদূরে আমাদের গ্রামের বাড়িতেই বসবাস করতাম। তখন আমি 8ম শ্রেণীতে পড়ি। সেই সময়টা ছিল আমাদের বাঙালিদের কালী পুজোর সময়। আমাদের গ্রাম থেকে বাজারের দূরত্ব ছিল প্রায় 8 থেকে 9 কিলোমিটার। গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তা ছিল একটি মাটির কাঁচা রাস্তা, আর বর্ষাকালে ওই রাস্তায় হাঁটু সমান কাদায় ভরে যেত। আমরা সবাই জানি যে এই কালী পুজো অমাবস্যার রাতে হয়। প্রায় প্রতি বছরই আমাদের এই ছোট্ট বাজারটিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো এই কালী পুজোর সময়। অন্যান্য বারের ন্যায় এবারও আমাদের এই ছোট্ট বাজারটিতে একটা গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো আমরা খুবই উৎসাহী ছিলাম এই অনুষ্ঠান দেখার জন্য। কলকাতা থেকে বিভিন্ন বড় বড় শিল্পীরা এই অনুষ্ঠানে এসে গান পরিবেশন করত। বিভিন্ন গ্রাম থেকে বহু লোক এই অনুষ্ঠান দেখার জন্য বাজারে এসে ভিড় জমাতো। আমাদের গ্রামের কয়েকজন বড় দাদা মিলে ঠিক করলো যে এই অনুষ্ঠান আমরা সবাই একসাথে দেখতে যাব। সুতরাং তাদের প্ল্যান অনুযায়ী আমরা সবাই ওই দিন রাতে একসাথে ওই অনুষ্ঠান দেখতে গেলাম। সবারই ভিতরে আমি ছিলাম ছোট একজন সদস্য। সবার হাতে বাজারে যাওয়ার জন্য টর্চ লাইট ছিল, কিন্তু আমার হাতে কোনো টর্চ লাইট ছিল না। আমি ভেবেছিলাম যে সবার হাতেই তো টর্চ লাইট রয়েছে, সুতরাং আমার আলাদা করে টর্চ লাইট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের ওই বাজারে হেঁটে যেতে প্রায় 40 মিনিট সময় লেগেছিল। বাজারে গিয়ে দেখি বহু লোকের সমাগম হয়েছে, বিভিন্ন ধরনের দোকানও বসেছে। একটা দোকান থেকে আমি কিছু বাদাম কিনে ওই অনুষ্ঠানের মাঠে প্রবেশ করলাম। আমাদের টার্গেট ছিল অনুষ্ঠান মঞ্চের ঠিক সামনের আসন দখল করা, তাই আমরা অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগেই চলে গিয়েছিলাম। আমরা প্রায় রাত 12:30 অবধি ওই অনুষ্ঠান উপভোগ করেছিলাম। শেষের দিকটাতে মানুষের সংখ্যা অনেকটাই ক্রমান্বয়ে কমে গিয়েছিল। কিছুক্ষণ পর দাদারা আমায় বলল,
তুই এই জায়গাতেই বসে থাক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। আমি অনেকক্ষণ ধরে দাদাদের আসার অপেক্ষায় রইলাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে গেল। সবাই যার যার মতো বাড়ির দিকে রওনা হলো, কিন্তু আমি দাদাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। আস্তে আস্তে মাঠ প্রায় জনশূন্য হয়ে গেল। তখন আমি দাদাদের খুঁজতে আরম্ভ করলাম। দাদাদের খুঁজে না পেয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। তখন আমি কি করব ভেবে উঠতে না পেরে বাড়ির দিকে একাই রওনা করলাম। আমার কাছে কোনো লাইট না থাকার কারণে আমি খুব বিপদেই পড়ে গেলাম। ও আরেকটা কথা, আমাদের ওই গ্রামের রাস্তার পাশে কোনো লাইট দেওয়া ছিল না। গ্রামের কাঁচা রাস্তা, সেখানে কোনো স্ট্রিট লাইট দেওয়া থাকে না। বাজারের কাছেই কিছুটা পথ দু একজন লোক দেখতে পেলাম, কিন্তু যতই হাঁটছি ততই লোকজন কমে যাচ্ছে। আর আমরা সবাই জানি যে অমাবস্যার রাত খুবই অন্ধকার হয়। অন্ধকার ওই রাতে আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এক সময় রাস্তা পুরোপুরি জনশূন্য হয়ে পড়ল। তখন আমার ভয় আস্তে আস্তে বাড়তে লাগলো। আরও একটা কথা, গ্রামের ওই মাটির রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের গাছপালা থাকার কারণে রাস্তা আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আমাদের বাড়িতে যেতে হলে একটা মাঠের ভিতর দিয়ে যেতে হয়। ওই মাঠের দুপাশে অনেক বড় বড় ফাঁকা জমি। ফাঁকা জমির মাঝে মাঝে কয়েকটা তাল গাছ, কয়েকটা ছোট ছোট বিভিন্ন ফলের বাগানও রয়েছে, ঝোপঝাড়ও রয়েছে। কিছুদিন আগে আমাদের পাশের গ্রামের এক ক্যান্সার আক্রান্ত লোক তার কষ্ট সহ্য করতে না পেরে এখানেই মাঠের পাশে এক গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। ওই গাছটি এই মাঠের ভিতরেই ছিল। আমিও দেখতে গিয়েছিলাম ওই মৃত লোকটিকে। তো ওনার কথা এখন মনে পড়ে গেল আমার। মনে পড়তেই ভয় যেন আরো কয়েকশো গুণ বেড়ে গেল। আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না। আমার মাথা ঠিক কাজ করছিল না। আর আশেপাশে আমার কোনো পরিচিত লোক নেই যে তাদের বাড়িতে আমি ওই রাতটুকু কাটিয়ে যাব। তখনকার সময় মোবাইলের তেমন ব্যবস্থা ছিল না। তো আমি সামনে পিছনে না ভেবে জোর পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। মাঠে প্রবেশ করার কিছু মুহূর্তে রাস্তার পাশে একটা বড় বাঁশ বাগানো ছিল। ওই বাঁশতলা নিচ দিয়ে যাওয়ার সময় আমার খুব ভয় লাগছিল। আমি তখন জোরে জোরে গান গাইতে শুরু করলাম ভয় কাটানোর জন্য। কি যে গান গাইছিলাম তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। বাঁশবাগান পার করে আর কিছুক্ষণ পর আমি একদম প্রায় মাঠের মাঝখানের রাস্তায় চলে এলাম। তখন আমার আবার ওই ক্যান্সার আক্রান্ত লোকটির কথা মনে পড়ে গেল। কারণ ওই মাঠের মাঝখানেই তিনি যে গাছটিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন, সেই গাছটি এই রাস্তার থেকেই দেখা যাচ্ছিল। তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার মাথা তখন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল। আবার রাস্তার পাশে কয়েকটা বড় বড় তাল গাছও ছিল। তাল গাছের পাশ দিয়ে যাবার সময় আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছিল। ওই সময় আমার পিছন দিক থেকে কোনো একটা আওয়াজ আমি যদি শুনতে পাই, তাহলে সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে যেতাম। আর কিছুক্ষণ পরেই আমাদের পাশের গ্রামে এসে আমি পৌঁছালাম। তখন মনে একটু সাহস সঞ্চার হলো। ওই গ্রামে থেকে আমাদের গ্রামে যেতে আর নয় প্রায় 10 মিনিট সময় লাগবে। এর মাঝে আরেকটি ভয়ের জায়গা রয়েছে।
সেটি হলো গাব গাছের বাগান। ছোটবেলায় ঠাকুরমা বলতো, দুপুরবেলা কখনো গাব বাগানে যাবি না, কারণ গাব বাগানে নাকি দুপুরবেলা ভূত প্রেতরা থাকে। তো কিছুক্ষণ পর আমি ওই গাব বাগানের পাশে এসে পৌঁছালাম। তখন আমার ভয় এতটাই বেড়ে গেল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তখনই দিলাম এক দৌড়, শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। ও দৌড়! আমি দৌড়তে দৌড়তে বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমি বাড়িতে পৌঁছতে প্রায় 7 মিনিট দৌড়েছিলাম। বাড়ির সামনে এসে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঘর থেকে মা দৌড়ে এসে আমাকে ধরে চিৎকার শুরু করলো। তখন ঘর থেকে বাবা এসে আমায় তুলে ধরে ঘরে নিয়ে গেল এবং আমার মাথায় জল ঢালল। এরপর আর আমার কিছুই মনে ছিল না, কারণ সারা রাত আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। ওই রাতে আর আমার জ্ঞান ফেরেনি। গায়ে নাকি প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর উঠেছিল। পরের দিন সকালবেলা আমার জ্ঞান ফিরে। আমি জ্ঞান ফিরলে দেখতে পাই যে আমি আমার খাটে শোয়া, আর আমার হাতে স্যালাইন দেওয়া ছিল। তো কিছুক্ষণ পর মা আমাকে আগের দিনের সকল ঘটনা কি ঘটেছিল তা জানতে চাইলেন। আমি সকল ঘটনা তাদেরকে খুলে বললাম। আমার মা খুবই রাগারাগি করলেন, বিশেষ করে ওই বড় দাদাদের উপর। বড় দাদাদের খুবই বকলেন। তখন দাদারা সাফাই গিয়ে বলল, মাকে বলল, কাল ওরা এত মানুষের ভিড় ছিল যে আমাকে তারা হারিয়ে ফেলছিলেন। যাই হোক, এর পরের কিছুদিন আমাকে আর মা বাবা বাইরের বন্ধু বান্ধবদের সাথে খেলতেও যেতে দিলেন না। এরপর থেকেই আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমি আবার আগের মতো মাঠে বন্ধুদের সাথে খেলতে শুরু করলাম এবং স্বাভাবিক হয়ে গেলাম। তবে মাঝে মধ্যেই অমাবস্যার রাতে কালী পুজোর সময় আসলে আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কাহিনী, যে রাতের কথা আমি এখনো ভুলতে পারিনি। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও পেয়েছে রানা ভাইয়ের নিকট ওনার নিশিগল্প প্রচারের জন্য সুযোগ পেলে গল্প পাঠান। আপনাদের জীবনেও যাদের এরকম ঘটনা ঘটে গিয়েছে, বাস্তব, ভৌতিক অথবা যে কোনো অলৌকিক অদ্ভুত ঘটনা, তা আপনারা KH রানা ভাইয়ের নিশিগল্প প্রচারের জন্য ইমেল করে পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, এই ছিল খুলনার বন্ধু নিলয় মজুমদারের জীবনে ঘটা এক ভয়ঙ্কর রাতের ঘটনা, যা আপনারা আমার মুখ থেকে শুনলেন। যদি গল্পটি বলতে কোনো বাচনিক ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের জীবনে যদি কোনো ভয়ঙ্কর, অদ্ভুত, অলৌকিক ঘটনা ঘটে থাকে, বা আপনাদের আত্মীয় স্বজন, পরিচিত কারো জীবনে ঘটে থাকে, আপনারা যদি সেই গল্পগুলো জেনে থাকেন, তাহলে আমাকে আপনারা ইমেল করে সেই গল্পটি পাঠাতে পারেন। আমি আমার এই নিশি গল্প ইউটিউব চ্যানেলে সেটি সুন্দরভাবে প্রচার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সব সময় অন্যকে ভালো রাখবেন, ইনসাফের সাথে চলবেন, ইনসাফের পথে হাঁটবেন। সকলকে আবারও অগ্রিম আরেকটি পর্বের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।